আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মোর্শেদ, সৌজন্যে মাহবুব এন্ড কো অ্যাকাউন্টেন্টস। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে আছি এবং আমরা অনেক কিছু কভার করতে পারিনি। আমরা এখানে অনেক কিছু আমার নিজের থেকে জানানোর ইচ্ছা ছিল, সেগুলো সম্ভব হচ্ছে না হয়তো, কিন্তু আমরা অ্যাটলিস্ট যে আমাদের অডিয়েন্সের যে লাইভ অডিয়েন্সের যে কলগুলো সেগুলো সবগুলোই নেওয়ার চেষ্টা করতেছি। এই কারণে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনটা আসছে আব্দুল সেলিম সাহেবের কাছ থেকে। সেলিম সাহেব, আপনার মাইক্রোফোনটা আপনার মুখের কাছে নেবেন প্লিজ। আসসালামু আলাইকুম মাহবুব ভাই। ওয়ালাইকুম সালাম সেলিম সাহেব। আমি জানতে চাচ্ছি আর কি, রেন্টাল ইনকামের ক্ষেত্রে কি ধরনের ট্যাক্স এবং এনআইসি পে করতে হয়? থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। আসলে ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে ট্যাক্স আপনাকে পে করতে হবে সেটা, কিন্তু রেন্টাল ইনকামের উপর কোনো ন্যাশনাল ইনস্যু কন্ট্রিবিউশন পে করতে হয় না। কেউ যদি সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম হয় একটা সার্টেন অ্যামাউন্টের উপর গেলে সেখানে দুই ধরনের ন্যাশনাল ইনস্যু কন্ট্রিবিউশন পে করতে হয়, একটা ক্লাস 2 একটা ক্লাস 4। ক্লাস 2 ন্যাশনাল কন্ট্রিবিউশন হচ্ছে ফ্ল্যাট রেটে, আর যেটা হচ্ছে ক্লাস 4 সেটা হচ্ছে আপনার প্রফিটের একটা সার্টেন অ্যামাউন্টের উপর প্রফিট যদি হয় সেই অ্যামাউন্টের উপর আপনাকে ট্যাক্স পে করতে ন্যাশনাল কন্ট্রিবিউশন পে করতে হবে, সেটা হচ্ছে 9% রেটে। থ্যাংক ইউ জুয়েল সাহেব। এবং কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে, যদিও সে ট্যাক্স পেমেন্টটা হবে আপনার ইনকামের উপর নির্ভর করবে, আপনার অন্যান্য ইনকাম কি হবে সেটার উপর নির্ভর করবে আপনার কী পরিমাণ ট্যাক্স পে করতে হবে। তবে ট্যাক্সের রেটটা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টের পরে পার্সোনাল অ্যালাউন্সের উপর গেলে এটা আপনার 20% আপনাকে ট্যাক্স পে করতে হবে। আর আপনার যদি অলরেডি পার্সোনাল অ্যালাউন্সটা অন্য কোনো ইনকাম দিয়ে অলরেডি ইউজড হয়ে থাকে তাহলে কিন্তু প্রতি পাউন্ডে আপনাকে 20 পেনি করে ট্যাক্স পে করতে হবে, মানে 20% ট্যাক্স পে করতে হবে। সুতরাং ট্যাক্স পে করতে হবে, কোনো ন্যাশনাল কন্ট্রিবিউশন পে করতে হবে না। সুতরাং একটা জিনিস আপনার এই কারণে বোঝা উচিত, অনেকের ধারণা যে আমরা যদি প্রপার্টি ইনকাম ডিক্লেয়ার দিই না জানি কত ট্যাক্স কত কিছু পে করতে হবে। আসলে ট্যাক্স 20% ম্যাক্সিমাম পে করবেন, মানে আমি হচ্ছে আপনার একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত 20%, এরপরে এটা অবশ্য বাড়ে, কিন্তু খুব বেশি ট্যাক্স আসলে পে করতে হয় না, এটা আমাদের সবার জানা উচিত। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। সরাসরি চলে যাচ্ছে আমাদের আরেকটা কোশ্চেনে, সেটা আসতেছে সালাম সাহেবের কাছ থেকে। সালাম সাহেব কোশ্চেনটা করবেন প্লিজ। জি ধন্যবাদ জনাব মাহবুব মোর্শেদ। জি, আপনি মাইক্রোফোনটা একটু মুখের কাছে নেবেন। যে এক্সপেন্সেস ইনকামের এগেইনস্টে বাদ দেওয়া যায় না, এই এক্সপেন্সেসগুলো কি? রাইট এটা আসলে এক কোশ্চেনের বিপরীত আরেক কোশ্চেন হয়ে যাচ্ছে। যেরকম জুলহা সাহেব এক্সপ্লেন করেছিল কি কি এক্সপেন্স অ্যালাউয়েবল। এখন অনেক এক্সপেন্স আছে যেগুলো প্রপার্টির জন্য ইউজ হয়েছে, কিন্তু আমরা মানে ইনকাম থেকে ডিডাক্ট করতে পারি না, বাদ দিতে পারি না। সেই ধরনের এক্সপেন্সগুলো কি ধরনের এক্সপেন্স হবে এবং কীভাবে ট্রিটমেন্ট করা হবে, সেটার জন্য আমি মির সাহেবকে বলবো একটু এক্সপ্লেন করার জন্য। মির সাহেব একটু যদি এক্সপ্লেন করতে পারেন প্লিজ। এগুলোকে বলে সাধারণত ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেগুলো রেভিনিউর এগেনস্টে আপনি বাদ দিতে পারবেন না, দ্যাট মিনস ইনকামের এগেনস্টে বাদ দিতে পারবেন না। এগুলো এইসব এক্সপেন্ডিচার ইনহান্স দ্য ভ্যালু অফ দ্য প্রপার্টির ভ্যালুটাকে ইনহান্স করে, বাড়ায় দেয়, ইনক্রিজ করে, আর এক্সটেন্ড দ্য লাইফ অফ দ্য প্রপার্টির লাইফকে এক্সটেন্ড করে। তো এটার মধ্যে হইতে পারে যে আপনি সুইমিং পুল যদি বানান পাশে, প্রপার্টির পাশে, তারপরে যদি আপনার এক্সটেনশন করেন বা লফট কনভার্সন যদি হয়, এইসব মেজর যদি ওয়ার্ক হয় আপনার প্রপার্টির উপরে, তাহলে এগুলোকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে। এগুলো আপনি এগুলো রেভিনিউর সাথে কোনো অফসেট করতে পারবেন না।
এবং মনে করেন যারা অনেক সময় কাউন্সিলের প্রপার্টির ফ্ল্যাট যদি রিপ্লেস করা হয় সেটা একটা মেজর এক্সপেন্স, সেটা ইমপ্রুভমেন্টের ক্যাটাগরিতে পড়ে যায়, সেটা ফ্ল্যাটের ব্যাপারে আসে। একটু ভাবে আমি অ্যাড করি, ভয় পাওয়ার কিছু না। এটা কিন্তু এক্সপেন্স হয়তো রেভিনিউর সাথে আপনি ক্লেম করতে পারবেন না, কিন্তু পরবর্তীতে আপনি যদি বাড়িটা বিক্রি করে দেন তাহলে গেইন ট্যাক্স যেটা সেখান ওটার থেকে এগেইনস্টে বাঁচবে। কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। সো ভয় পাওয়ার কিছু নাই, অনেক সময় গেইন ট্যাক্স কিন্তু পার্সোনাল ট্যাক্সের চেয়ে বেশিও হয়ে যেতে পারে, তাই না? সুতরাং হ্যাঁ, So, এবং claim করতে পারবেন। সেই ক্ষেত্রে এটা হচ্ছে বাড়ি বিক্রি সবচেয়ে করলে আর কি, সেটা তো আমরা পরে আসবো। হ্যাঁ, gain tax পরে এ। আসতেও পারি, নেক্সট প্রোগ্রামে অবশ্যই আসবো। কিন্তু একটা কথা বলতে হচ্ছে যে অধিকাংশ যে প্রবলেমটা আমরা ফেস করি, আমরা অ্যাকাউন্টেন্ট যে ফেস করি, যে এই খরচগুলো কিন্তু মেজর, মানে অনেক সময় 5,000 10,000 পাউন্ডে বড় বড় বিল আসে, এবং এইগুলো রেকর্ড কিপিংগুলো কিন্তু খুব পুয়ার। আমরা যেটা আমাদের অবজারভেশন থেকে খুব পুয়ার। কারণ আপনার একটা বিল্ডারকে সে প্রপারলি ইনভয়েস দেয় না, একটা সাদা কাগজে লিখে দিছে যে 5,000 পাউন্ডে একটা কাজ করে দিছে, আসলে এটা ডিসঅ্যালাউ করতে পারে। কারণ ট্যাক্স অফিস তখন জানতে যেতে পারে এটা সেই বিল্ডারটা কে, তার নাম, অ্যাড্রেস সব কিছু দাও, তার ভিটি রেজিস্ট্রেশন নাম্বার দাও, সব কিছু দাও। তখন যদি আপনি না দিতে পারেন ইনফরমেশনগুলো, বা তারা যদি খুঁজে সেই বিল্ডারকে না পায়, তাহলে কিন্তু ডিসঅ্যালাউ করবে। খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা খুবই, যেটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, আপনাদের একটা বড় মেজর কাজ যখন করা হয়েছে, এই ইনভয়েসগুলো কিন্তু আপনাদের রাখতে হবে। এবং এগুলো যেহেতু আপনার প্রতি বছর যখন রেভিনিউর জন্য যে রেভিনিউ এগেনস্টের যে এক্সপেন্সগুলো সেগুলো ইনভয়েস দিবেন, প্রতি বছর শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এক্সপেন্সগুলো মেজরগুলো, এগুলো হয়তো আপনি 10 বছর বা 20 বছর পর যখন বাড়িটা বিক্রি করবেন তখন প্রয়োজন পড়বে। তার মানে এটা খুব সেফ রাখবেন। তার মানে বলছি না ব্যাংকে লকারে রাখবেন, সেফ রাখবেন আর কি। তো কথা হচ্ছে এই আমরা আপনি একটা কোশ্চেন করতে যাচ্ছিলেন, একটু মাইক্রোফোনটা ওনাকে দিবেন প্লিজ। My question is really, Done, if somebody has a rental property, Yes. they want to remortgage it to release some equity to purchase a secondary property. Okay. What can you, as a deduction, and that mortgage is, say, repayment, for the purpose of income tax, to make a deduction, can you claim the whole remortgage amount, or is it the interest? I'm not clear. Can you just clarify for me? Okay. থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। এটা আসলে আমরা একটু ব্যাপকভাবে আলোচনা করব নেক্সট প্রোগ্রামে এটা ব্যাপকভাবে আলোচনা করা আমাদের প্ল্যান আছে, এবং এটা আপনাকে একটু ঝটফট আনসার দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যে নিজের ঘরে যে পয়সা রিমর্গেজ করে যে পয়সাটা নিলেন, এটা এগেনস্টে কিন্তু আপনি ইন্টারেস্ট পে করবেন, তাই না? সে রিপেমেন্ট মর্গেজ হোক আর ইন্টারেস্ট অনলি মর্গেজ হোক, ইন্টারেস্টটা পে করবেন। এটাই আপনি আরেকটা প্রপার্টি যখন কেনার জন্য ইউজ করতেছেন, সেই প্রপার্টির এক্সপেন্স হিসাবে ক্লেম করতে পারেন শুধুমাত্র ইন্টারেস্ট পার্টটা। এখানে একটা গোল্ডেন রুল হচ্ছে রিপেমেন্ট মর্গেজের দুটো পার্ট, একটা হচ্ছে ক্যাপিটাল পেমেন্ট, একটা হচ্ছে আপনার ইন্টারেস্ট পেমেন্ট। মনে করেন আপনার ফর এক্সাম্পল যদি আপনার your mortgage payment for repayment mortgage comes to 600 pound and your interest element is only 400 pound, then only that 400 pound is allowable expense. Okay, that remaining, that capital nature, that's not allowable. The reason, আপনি যে ক্যাপিটালটা পে করতেছেন, এই পে করার মাধ্যমে আপনি কিন্তু ধীরে ধীরে বাড়ির মালিক হয়ে যাচ্ছেন। কিন্তু ক্যাপিটাল পে হয়ে যাচ্ছে, আপনি 15 বছর বা যখন মর্গেজ টার্ম শেষ হবে তখন আপনি কিন্তু বাড়ির মালিক হয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাকে এটা কিন্তু অ্যালাউয়েবল না। সেটা আপনার এই কারণে অনেকেই মনে করে যে ইন্টারেস্ট অনলি মর্গেজ নেওয়া বেটার। আবার অনেকে মনে করেন না, আমি ধীরে ধীরে বাড়িটা ফ্রি হোল্ড করে নিতে চাচ্ছি, সুতরাং আমি রিপেমেন্ট পে করব। তো বেয়ার ইন মাইন্ড, যদি রিপেমেন্ট হয় তাহলে আপনাকে কিছু ট্যাক্স হয়তো পে করতে হবে, কারণ এটা ফুল অ্যামাউন্ট কিন্তু আপনার ট্যাক্স ডিডাক্টেবল না। ওকে, এটা হচ্ছে আপনার আরেকটু জুলাস শব্দ অ্যাড করতে যাচ্ছে কোনো মানে আমার মনে হচ্ছে আপনার হয়তো এটা জানার ইচ্ছে ছিল, সেটা হলো যে আপনি যদি রিমর্গেজ করেন তাহলে তো আপনার আগে যে মর্গেজটা ছিল তার চেয়ে অনেক বেশি এখন মর্গেজ অ্যামাউন্ট হয়ে গেল। এখন আগে তো আপনি ওই 100,000 ছিল, সে 100,000-এর ইন্টারেস্ট আপনি ক্লেম করছেন, এখন যদি 200,000 হয় সেই ইন্টারেস্টটা ক্লেম করতে পারবেন কিনা, তাই না? এটা আসলে খুবই বিস্তারিত আমাদেরকে বলতে হবে। এটা ট্যাক্স অফিসের একটা স্পেসিফিক রুলস আছে, সেটা হলো ওদের বিজনেস ম্যানুয়ালে ওরা BIM 45700 স্পষ্ট করে বলা আছে। তো আমি জাস্ট একটু বলি যে আপনি যদি আপনার যদি রেন্টাল প্রপার্টি হয়, হ্যাঁ, যদি রেন্টাল প্রপার্টি হয় এবং ওটা যদি রিমর্গেজ করেন, রিমর্গেজ যদি আপনার করে পরে যে পয়সাটা পাবেন সেই পয়সাটা আপনি যেখানে ইউজ করেন না কেন, যদি আপনার যেদিন ভাড়া দিলেন, প্রথম ভাড়া দিলেন, সেই ভাড়াটা
সেই দিন যেই মার্কেট ভ্যালু ছিল, প্রপার্টির যে মার্কেট ভ্যালু, টোটাল মর্গেজ অ্যামাউন্ট সেই মার্কেট ভ্যালু বা তার চেয়ে কম হয়, তাহলে আপনি 100% ক্লেম করতে পারবেন। আপনার ওই পয়সাটা দিয়ে, অর্থাৎ যে পয়সাটা আপনি রিমর্গেজ করে পেলেন, এটা কোনো সমস্যা নাই, আপনি এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আপনার আরেকটা বাড়ি কিনে ডিক্লেয়ার করতে হবে নট নেসেসারিলি, এটা আপনি ফ্রি টু ইউজ। রেস্ট্রিকশন শুধু একটাই, অ্যামাউন্টটা মার্কেট ভ্যালুর থেকে বেশি হওয়া যাবে না। আমরা বিস্তারিত আরো বলবো এটা হয়তো পরবর্তীতে। এটা আসলে আমরা নেক্সট, এটা কিন্তু অনেক কমপ্লিকেটেড এবং জানি না আপনাকে কতটুকু আমরা বুঝাতে পারছি, কিন্তু এটা আমরা নেক্সট প্রোগ্রামে হয়তো ইভেন চার্ট করে বা ফ্লো চার্ট করে বা ড্রয়িং করে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড, কারণ এবং এটা সত্যি কথা বলতে অনেক সময় আমরা ট্যাক্স ইন্সপেক্টর বুঝাতে পারি না। মানে সত্যি কথা বলতে আই এম নট টকিং অ্যাবাউট এনিবডি, ওকে ওকে, I hope you got the message. I didn't realise that you could actually use it for other purposes, not just anything that's released from a remortgage. That's It is something, totally new free. information. It is totally free. You The can do restriction is only it shouldn't be more than the market value. Okay. So you can Alright. use it wherever you want. It's Thank free you. actually. Thank you for that. রাইট, আমি জাস্ট আমি এই কোশ্চেনে আনসার ব্যাপারে একটু আমি একটা ড্রয়িং, একটা ফ্লো চার্টের মতো একটা আমি আঁকছিলাম এখানে। আমাদের প্রোডাকশন টিম এটা আপনাদেরকে স্ক্রিনে দেখাবে। সেটা হচ্ছে যদি আপনি মনে করেন একটা বাড়ি কিনলেন, সেটা বাড়ি কেনার পরে যে স্টেপগুলো, সেগুলো আমি একটা ড্রয়িংয়ের মাধ্যমে এখানে দেখাতে যাচ্ছি আপনাদেরকে। মনে করেন সে ফর এক্সাম্পল আপনার বাড়ি কিনছেন 275,000 পাউন্ড দিয়ে, তাই না? বাড়িটা কেনার জন্য আপনার মর্গেজ নিলেন মনে করেন 220,000 পাউন্ড। তো রিমেইনিং যে 55,000 পাউন্ড, সেটা আপনি 55,000 পাউন্ড আপনি ডাউন পেমেন্ট করতেছেন, তাই না? এই যে এই 220,000 পাউন্ডের দুইটা পার্ট, এই যে আপনাকে বলছিলাম রিপেমেন্ট হতে পারে অথবা ইন্টারেস্ট অনলি হতে পারে। আর যে ডাউন পেমেন্ট যে করবেন, সেটা কিন্তু অনেক সময় আমরা যেটা দেখি সম্পূর্ণ পয়সা করে না, নিজের পয়সা থাকে না, 55,000 অনেকে নাও থাকতে পারে একটা বাড়ি কেনার জন্য। তখন তারা কী করে, অনেকে সেভিংস আছে 25,000 পাউন্ড, রেস্ট কারো ফ্রেন্ড বন্ধুর কাছ থেকে ধার করে আনে মনে করেন 10,000 পাউন্ড। পরে একটা পার্সোনাল ব্যাংক লোনও নিতে পারে, কিন্তু এই এবং ক্রেডিট কার্ড ইউজ করতে পারে। দ্যাটস রাইট, ক্রেডিট কার্ড ইউজ করতে পারে। পার্সোনাল ব্যাংক লোন যেটা নিলেন, সেটা হচ্ছে 20,000 পাউন্ড যেটা নিচ্ছেন, সেটা কিন্তু সেটা ইন্টারেস্টটা কিন্তু আবার অ্যালাউয়েবল এক্সপেন্স। কিন্তু সেভিংস পে করলেন, ফ্রেন্ড বন্ধুর কাছে পয়সা নিলেন, সেগুলো কিন্তু অ্যালাউয়েবল হবে না, কারণ যদি তাদের সাথে ওই ধরনের এগ্রিমেন্ট না থাকে। ওকে, সুতরাং এটা আমরা আসলে বলতে গেলে আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কি করব, এখন আমরা এতটুকু বলতে পারি যে আমাদের এখানেই শেষ না। আমাদের এই প্রোগ্রাম যেখানে শেষ হলো, এখান থেকে আমরা হয়তো নেক্সট প্রোগ্রাম শুরু করব। যেমন ড্রামা সিরিয়ালে এক জায়গায় শেষ হয়, তারপর থেকে শুরু হয়, একটা সাসপেন্স থাকা উচিত। আমরা কিন্তু একটা সাসপেন্সটা একটু আপনাদের দিয়ে দিই। সাসপেন্সটা হচ্ছে রিয়েলি ইটস পার্সোনাল। সেটা হচ্ছে আমরা ফেরত আসবো 25 অগস্ট সানডে 3টার সময় যথারীতি চলে আসব, এবং সেটা হবে জাস্ট উইক বিফোর মাই বার্থডে। So I'm giving a suspense. It's something that keep on guessing what would be how old I would be. Okay, so that's the suspense. I'll see who can come with the right answer. Okay, আমাদের রমজান শেষ হয়ে গেল, এখন ঈদ চলে আসতেছে, এবং এই রমজানের যে আমরা যে টিচিংস, সেটা যেন আমাদের যেন সারা জীবনের গাইডেন্স হয়, সেটা আমরা কামনা করি আপনাদের সবাইকে। এবং এই ঈদ যে আসতেছে, আমরা যেন প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং পাড়াপড়শিদের নিয়ে সুখে শান্তিতে এবং আনন্দ ঘনভাবে একটা ঈদ পালন করতে পারি, সেই কামনা আপনাদের সবাইকে করতেছি। আর একটা জিনিস আপনাদেরকে চাচ্ছি, আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাচ্ছি। আমরা সবাই, আমাদের প্যানেলের সবাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এবং এইখানেই আমি আজকে বিদায় নিচ্ছি, এবং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। ঈদ মোবারক।
খুবই ধন্যবাদ